আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক জীবনে এখনো যথেষ্ট গুরুত্ব পায়নি। আজ আমরা কথা বলবো পেনশন ও প্রবীণ নাগরিকদের রাজনৈতিক অধিকার নিয়ে। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিটি নাগরিকের একটি রাজনৈতিক কণ্ঠস্বর থাকার কথা। তরুণ হন বা বৃদ্ধ, শহরে থাকুন বা গ্রামে, প্রতিটি নাগরিকের মতামত গণনায় নেওয়া উচিত। কিন্তু বাস্তবে কি তাই হচ্ছে? বাংলাদেশে প্রবীণ নাগরিকরা, বিশেষত পেনশনাররা, তাদের রাজনৈতিক অধিকার কতটা কার্যকরভাবে প্রয়োগ করতে পারছেন? তাদের দাবি ও প্রয়োজনীয়তা রাজনৈতিক আলোচনায় কতটা স্থান পাচ্ছে? নীতি নির্ধারণ প্রক্রিয়ায় তাদের কণ্ঠস্বর কতটা শোনা যাচ্ছে? পেনশন সংস্কার কি তাদের রাজনৈতিক ক্ষমতায়নে ভূমিকা রাখতে পারে? এই গভীর ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের এই বিশেষ বিশ্লেষণধর্মী প্রতিবেদন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। রাজনৈতিক অধিকার বলতে সাধারণত আমরা ভোট দেওয়ার অধিকারের কথা বুঝি, কিন্তু রাজনৈতিক অধিকারের পরিধি আসলে অনেক বিস্তৃত। ভোট দেওয়ার অধিকার ছাড়াও রাজনৈতিক অধিকারের মধ্যে আছে মতামত প্রকাশের অধিকার, রাজনৈতিক দলে যোগ দেওয়ার অধিকার, নির্বাচনে দাঁড়ানোর অধিকার, সরকারি নীতি নির্ধারণে অংশগ্রহণের অধিকার, সরকারের কাছে দাবি পেশ করার অধিকার এবং প্রতিবাদ ও সভা সমাবেশ করার অধিকার। একজন প্রবীণ নাগরিক বা পেনশনার এইসব অধিকার কতটা কার্যকরভাবে ভোগ করতে পারছেন, সেটাই আজকের মূল প্রশ্ন। বাংলাদেশে প্রবীণ নাগরিকদের সংখ্যা ক্রমে বাড়ছে। 50ঊর্ধ্ব জনগোষ্ঠীর অনুপাত আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং আগামী দশকগুলোতে এই প্রবণতা আরও বাড়বে। এই বিশাল জনগোষ্ঠীর রাজনৈতিক কণ্ঠস্বর যদি কার্যকরভাবে প্রকাশ পায়, তাহলে তারা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় একটি শক্তিশালী শক্তি হিসেবে কাজ করতে পারেন। পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোতে প্রবীণ ভোটারদের শক্তি অত্যন্ত উল্লেখযোগ্য। আমেরিকায় 60ঊর্ধ্ব ভোটাররা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট দেন এবং তাদের পছন্দ নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলে। বাংলাদেশেও এই জনগোষ্ঠী রাজনৈতিকভাবে সংগঠিত হলে তারা তাদের দাবি আদায়ে অনেক বেশি কার্যকর হতে পারেন। ঢাকার একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বললেন, আমরা পেনশনাররা সংখ্যায় অনেক, কিন্তু রাজনৈতিকভাবে আমাদের কোনো প্রভাব নেই। প্রতিটি নির্বাচনে ভোট দিতে যাই, কিন্তু আমাদের বিশেষ সমস্যাগুলো নিয়ে কোনো দল কথা বলে না। পেনশন বাড়ানোর দাবি, স্বাস্থ্যসেবার দাবি, পেনশন অফিসে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি, এগুলো কোনো রাজনৈতিক দলের ইশতেহারে থাকে না। আমরা যদি সংগঠিত হয়ে আওয়াজ তুলতে পারতাম, তাহলে হয়তো পরিস্থিতি বদলাতো। এই কথাগুলো প্রবীণ নাগরিকদের রাজনৈতিক অসহায়ত্বের একটি সত্যিকারের চিত্র ফুটে উঠেছে। প্রবীণ নাগরিকদের রাজনৈতিক অধিকার প্রয়োগে প্রথম বড় বাধা হল সংগঠনের অভাব। বাংলাদেশে তরুণদের বিভিন্ন সংগঠন আছে, পেশাজীবীদের সংগঠন আছে, কৃষকদের সংগঠন আছে, কিন্তু প্রবীণ নাগরিকদের একটি শক্তিশালী জাতীয় সংগঠন নেই। পেনশনার সংগঠনগুলো আছে, কিন্তু সেগুলো বিচ্ছিন্ন ও দুর্বল। একটি শক্তিশালী জাতীয় প্রবীণ নাগরিক ফেডারেশন গঠন করা দরকার, যা সারা দেশের প্রবীণ নাগরিকদের একটি প্ল্যাটফর্মে একত্রিত করবে এবং তাদের দাবিগুলো রাজনৈতিক পর্যায়ে তুলে ধরবে। দ্বিতীয় বাধা হল শারীরিক সীমাবদ্ধতা। রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে হলে সভায় যেতে হয়, মিছিলে অংশ নিতে হয়, প্রচারণা চালাতে হয়। অনেক প্রবীণ নাগরিকের জন্য এই শারীরিক কার্যক্রমগুলো কঠিন। এই সমস্যার সমাধানে ডিজিটাল প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনলাইন সভা, ডিজিটাল স্বাক্ষর, প্রচারণা ও সামাজিক মাধ্যমের মাধ্যমে প্রবীণ নাগরিকরা ঘরে বসেই রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারেন। তৃতীয় বাধা হল আর্থিক নির্ভরশীলতা। একজন প্রবীণ নাগরিক যদি আর্থিকভাবে অন্যের উপর নির্ভরশীল থাকেন, তাহলে তার পক্ষে স্বাধীনভাবে রাজনৈতিক মতামত প্রকাশ করা কঠিন। পরিবারের উপর নির্ভরশীল পেনশনার হয়তো পরিবারের রাজনৈতিক মতের বিরুদ্ধে যেতে সাহস পান না। পেনশনের পর্যাপ্ততা নিশ্চিত করলে প্রবীণ নাগরিকরা আর্থিক স্বনির্ভরতা পাবেন এবং স্বাধীনভাবে রাজনৈতিক মতামত প্রকাশ করতে পারবেন। এই দৃষ্টিকোণ থেকে পেনশন সংস্কার প্রবীণ নাগরিকদের রাজনৈতিক স্বাধীনতারও একটি পূর্ব শর্ত। চতুর্থ বাধা হলো তথ্যের ঘাটতি। রাজনৈতিকভাবে সক্রিয় হতে হলে বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত সম্পর্কে জানতে হয়, কিন্তু অনেক প্রবীণ নাগরিক সংবাদ মাধ্যমের সীমিত সুবিধায় থাকেন, ইন্টারনেট ব্যবহারে অভ্যস্ত নন এবং বিভিন্ন সরকারি নীতির বিস্তারিত জানেন না। তথ্যের এই ঘাটতি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে। পেনশন সংস্কারের বিষয়গুলো যদি সহজ ভাষায় ও বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়, তাহলে প্রবীণ নাগরিকরা আরও সচেতন হবেন এবং
এবং তাদের রাজনৈতিক দাবিগুলো আরও তথ্যভিত্তিক হবে। প্রবীণ নাগরিকদের রাজনৈতিক অধিকারের একটি গুরুত্বপূর্ণ দিক হল ভোটাধিকার প্রয়োগের বাধাগুলো দূর করা। বাংলাদেশে ভোট কেন্দ্রে যেতে দীর্ঘ দূরত্ব পার হতে হয়, ভিড়ের মধ্যে লাইনে দাঁড়াতে হয় এবং কখনো কখনো পরিবেশ হুমকিময় থাকে। অনেক প্রবীণ নাগরিকের জন্য এই বাধাগুলো অতিক্রম করা কঠিন। ভবিষ্যতে বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা জরুরি। পোস্টাল ভোট বা অনলাইন ভোটের সুযোগ প্রবীণ ভোটারদের জন্য একটি বিশেষ সুবিধা হবে। রাজশাহীর একজন ৭৫ বছর বয়সী সাবেক সরকারি কর্মকর্তা বললেন, গত নির্বাচনে আমি ভোট দিতে পারিনি। ভোটকেন্দ্র অনেকটা দূরে ছিল, হাঁটু ব্যথার কারণে হাঁটতে পারি না এবং রিকশায় যাওয়ার অবস্থা ছিল না। আমার মতো অনেক পেনশনার আছেন যারা ভোট দিতে চান কিন্তু শারীরিক কারণে পারেন না। যদি বাড়িতে বসে ভোট দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে আমাদের মতো মানুষেরাও নাগরিক অধিকার পূর্ণভাবে পালন করতে পারতাম। এই মানুষটির কথায় ভোটাধিকার প্রয়োগে বয়স্ক নাগরিকদের বাস্তব সমস্যাটি স্পষ্ট। প্রবীণ নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়নের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল রাজনৈতিক দলগুলোর কাছে তাদের দাবি কার্যকরভাবে পৌঁছে দেওয়া। বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোতে প্রবীণ নাগরিকদের জন্য আলাদা উইং বা শাখা নেই। যুব সংগঠন আছে, মহিলা সংগঠন আছে, কিন্তু প্রবীণ সংগঠন নেই। এটা একটি বড় শূন্যতা। প্রবীণ নাগরিকদের বিশেষ সমস্যা ও দাবিগুলো তুলে ধরার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা দরকার। পেনশন বিষয়টি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে স্থান পাওয়া উচিত। পেনশনের পরিমাণ কতটা হবে, কিভাবে বাড়ানো হবে, প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যসেবা কিভাবে নিশ্চিত করা হবে, এই বিষয়গুলো নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হওয়া উচিত। কিন্তু এই প্রতিশ্রুতিগুলো আসবে তখনই যখন রাজনৈতিক দলগুলো বুঝবে যে প্রবীণ ভোটাররা সংগঠিত এবং তাদের ভোট জয়ের জন্য গুরুত্বপূর্ণ। কুমিল্লার একজন সাবেক সরকারি কর্মকর্তা, যিনি স্থানীয় পেনশনার সংগঠনের নেতৃত্ব দেন, তিনি বললেন, আমরা গত বছর জেলা প্রশাসকের কাছে আমাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি দিয়েছিলাম। পেনশন বাড়ানোর দাবি, পেনশন অফিসে দুর্ভোগ কমানোর দাবি, প্রবীণদের জন্য বিশেষ স্বাস্থ্য সেবার দাবি। প্রশাসন আশ্বাস দিয়েছে কিন্তু বাস্তবে কিছু হয়নি। আমরা বুঝেছি শুধু স্মারকলিপি দিয়ে হবে না, রাজনৈতিক চাপ তৈরি করতে হবে, কিন্তু সেই চাপ তৈরি করার মতো সংগঠন আমাদের নেই। এই নেতার কথায় প্রবীণ নাগরিকদের রাজনৈতিক দুর্বলতার মূল কারণটি স্পষ্ট। প্রবীণ নাগরিকদের রাজনৈতিক অধিকার ও পেনশনের সম্পর্কটা আসলে একটি দ্বিমুখী সম্পর্ক। একদিকে পেনশনের আর্থিক নিরাপত্তা প্রবীণ নাগরিকদের রাজনৈতিকভাবে স্বাধীনভাবে মতামত প্রকাশ করার সুযোগ দেয়। অন্যদিকে প্রবীণ নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা বাড়লে পেনশন সংস্কারের দাবিগুলো আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হয় এবং সরকার সেই দাবিগুলো পূরণ করতে বাধ্য হয়। এই পারস্পরিক শক্তিশালীকরণের চক্রটি বোঝা গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশে প্রবীণ নাগরিকদের রাজনৈতিক শক্তির উদাহরণ দেখা যায়। আমেরিকায় আমেরিকান অ্যাসোসিয়েশন অফ রিটায়ার্ড পারসনস বা AARP বিশ্বের সবচেয়ে শক্তিশালী লবি গ্রুপগুলোর একটি। কোটি কোটি সদস্য নিয়ে এই সংগঠন কংগ্রেসে পেনশন ও সামাজিক নিরাপত্তা সংক্রান্ত আইন প্রণয়নে বিশাল প্রভাব রাখে। জার্মানিতে প্রবীণ নাগরিকদের দলগুলো সংসদে প্রতিনিধিত্ব করে এবং জাপানে বয়স্ক ভোটারদের শক্তি নীতি নির্ধারণে সরাসরি প্রতিফলিত হয়। বাংলাদেশেও এই ধরনের একটি শক্তিশালী প্রবীণ রাজনৈতিক শক্তি গড়ে তোলার সুযোগ আছে। তবে প্রবীণ নাগরিকদের রাজনৈতিক অধিকারের বিষয়টা শুধু নিজেদের স্বার্থ রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রবীণ নাগরিকরা তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে দেশের জন্য অমূল্য রাজনৈতিক অবদান রাখতে পারেন। একজন পেনশনার যিনি ৩০ বছর সরকারি সেবায় কাজ করেছেন, তিনি জানেন কোন নীতি কাগজে ভালো কিন্তু বাস্তবে কাজ করে না, কোন সংস্কার দীর্ঘমেয়াদে কার্যকর হয় আর কোনটা হয় না। এই বাস্তব জ্ঞান রাজনৈতিক আলোচনায় একটি মূল্যবান সংযোজন। নীতি নির্ধারণ পর্যায়ে প্রবীণ নাগরিকদের অন্তর্ভুক্তি বাড়ানোর জন্য কিছু প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নেওয়া যেতে পারে। জাতীয় সংসদে প্রবীণ নাগরিকদের পরামর্শক কমিটি গঠন করা যেতে পারে, যেখানে বিভিন্ন পেশা থেকে অবসরপ্রাপ্ত অভিজ্ঞ নাগরিকরা নীতি প্রণয়নে পরামর্শ দেবেন। মন্ত্রণালয়গুলোতে প্রবীণ নাগরিকদের উপদেষ্টা পদ তৈরি করা যেতে পারে। স্থানীয় সরকার পর্যায়ে প্রবীণ নাগরিক পরিষদ গঠন করা যেতে পারে, যারা স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় মতামত দেবেন।
সিলেটের একজন অবসরপ্রাপ্ত জেলা প্রশাসক বললেন, আমি মনে করি প্রবীণ নাগরিকরা আমাদের দেশের একটি অব্যবহৃত রাজনৈতিক সম্পদ। তাদের অভিজ্ঞতা ও জ্ঞানকে যদি নীতি নির্ধারণ প্রক্রিয়ায় কাজে লাগানো যায় তাহলে দেশ অনেক উপকৃত হবে। বিভিন্ন দেশে প্রবীণ উপদেষ্টা পরিষদ বা সিনিয়র সিটিজেন কমিশনের মতো প্রতিষ্ঠান আছে যেগুলো সরকারের নীতিকে আরও বাস্তবমুখী করতে সাহায্য করে। বাংলাদেশেও এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার সময় এসেছে। পেনশন সংস্কারের সাথে প্রবীণ নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়নের সংযোগটা আরও একটি দিক থেকে গুরুত্বপূর্ণ। পেনশন পুনঃসমর্পণের সময়সীমা কমানোর মতো সিদ্ধান্তগুলো হয়েছে কারণ পেনশনার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এই দাবি তুলে আসছিলেন। এই সংস্কার প্রমাণ করে সংগঠিত দাবি কাজ করে। প্রবীণ নাগরিকরা যদি আরও শক্তিশালীভাবে সংগঠিত হতে পারেন তাহলে তারা পেনশন সংক্রান্ত আরও অনেক দাবি আদায় করতে পারবেন। স্বাস্থ্যসেবার দাবি, পেনশন অফিসে দুর্নীতি বন্ধের দাবি, মূল্যস্ফীতির সাথে পেনশন সমন্বয়ের দাবি, এই সবগুলো দাবি একটি সংগঠিত রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আদায় সম্ভব। সবশেষে বলতে চাই, গণতন্ত্রের শক্তি নির্ভর করে প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণের উপর। প্রবীণ নাগরিকরা এই অংশগ্রহণ থেকে বঞ্চিত থাকলে গণতন্ত্র সম্পূর্ণ হয় না। পেনশনের আর্থিক নিরাপত্তা প্রবীণ নাগরিকদের রাজনৈতিক স্বাধীনতার ভিত্তি। পেনশন সংস্কার তাই শুধু আর্থিক সংস্কার নয়, এটা রাজনৈতিক ক্ষমতায়নেরও একটি পদক্ষেপ। বাংলাদেশের প্রতিটি প্রবীণ নাগরিক এই দেশের ইতিহাস রচনায় অবদান রেখেছেন। তাদের রাজনৈতিক কণ্ঠস্বরকে সম্মান করা, তাদের দাবিগুলো শোনা এবং তাদের অধিকারগুলো নিশ্চিত করা একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়িত্ব পালনের পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং পেনশন সংস্কার সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। আজকের এই বিশেষ প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন।